নমস্কার বন্ধুরা, আমি শঙ্কর। আজকে আমি ভারতের দুই মহান ব্যক্তির জীবনী সম্পর্কে বলবো, যা তোমার জীবন বদলে দিতে পারে। তো চলো শুরু করি। নেতাজির জন্ম 23শে জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে উড়িষ্যার কটকে। বাবা মা নাম রাখলেন সুভাষ। কিন্তু এই সুভাষ যে একদিন কোটি কোটি মানুষের কাছে নেতাজি হয়ে উঠবেন কে জানত। তিনি গান্ধীজির অহিংসা মানেননি। তিনি বলেছিলেন যে স্বাধীনতা ভিক্ষা করে আসে না, ছিনিয়ে নিতে হয়। আমরা প্রথম অধ্যায়ে জানব যে নেতাজি কিভাবে মেধাবী থেকে বিদ্রোহী হয়ে উঠলেন। ছোটবেলা থেকেই তিনি জিনিয়াস ছিলেন। স্কুলে কলেজে ফার্স্ট হতেন। বাবা চাইলেন ছেলে আইসিএস অফিসার হোক। আইসিএস এর ফুল ফর্ম হচ্ছে কি, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। এরপর সুভাষচন্দ্র বোস কেমব্রিজে গেলেন। 1920 সালে আইসিএস এক্সাম দিলেন। 4th র্যাঙ্ক হলো ভারতে। লন্ডনে চাকরিও পেয়ে গেলেন। লোকে বলতে লাগলো যে জীবন সেট। কিন্তু 1921 সালে জালিয়ানওয়ালাবাগের খবর এলো। হাজার নিরস্ত্র মানুষকে গুলি করে মারা হলো। সুভাষের মাথায় আগুন জ্বলে উঠল। তিনি লন্ডনের সেই দামি চাকরি, মানে তখনকার দিনে মাইনে ছিল 400 টাকা, আজকে আমরা সেটাকে কি 4 লাখ টাকাও ধরে নিতে পারি, সেই চাকরি তিনি ছেড়ে দিলেন। ভাবো তো, তোমার হাতে আজকে 1 বা 2 লক্ষ টাকার একটা চাকরি রয়েছে, তুমি কি সেটা ছেড়ে দেবে? কিন্তু সুভাষ দিয়েছিলেন। কারণ ওনার আগে কি, দেশের স্বাধীনতা, তারপর চাকরি। 1921 সালে তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস রিজাইন করেন। এটাই ছিল তার দেশের জন্য প্রথম আত্মত্যাগ। এবার আমরা জানব দ্বিতীয় অধ্যায়ে, গান্ধী থেকে গদ্দার। সুভাষচন্দ্র বসু দেশে ফিরে কি যোগ দিলেন কংগ্রেসে। গান্ধীজির ডান হাত হয়ে উঠলেন। 1938 সালে মাত্র 41 বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে গেলেন। কিন্তু সমস্যা হলো এক জায়গায়। গান্ধীজি বলতেন অহিংসা, আর সুভাষ বলতেন সশস্ত্র বিপ্লব। সুভাষ বললেন, বাপু 20 বছর অনশন করছি, ইংরেজ যায়নি, এবার বন্দুক ধরতে হবে আমাদের। গান্ধীজি রেগে গেলেন। কংগ্রেসের সবাই মিলে সুভাষকে প্রেসিডেন্টের পদ থেকে কি সরিয়ে দিলেন। ওকে গদ্দার বলা হলো। কিন্তু সুভাষ হাসলেন, বললেন, আমি পদ চাই না, আমি স্বাধীনতা চাই। 1941 সালে ইংরেজরা ওনাকে জেলে ভরল। কিন্তু সুভাষ জেলের ভিতর থেকে ছদ্মবেশে পালালেন। একা একটা মানুষ গোটা ব্রিটিশ পুলিশকে বোকা বানিয়ে দিলেন। এটার নামই হলো সুভাষচন্দ্র বসু। তৃতীয় অধ্যায়ে নেতাজির আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে আমরা জানব। জার্মানিতে গিয়ে সুভাষ হিটলারের কাছে সাহায্য চাইলেন। তারপর প্লেনে করে জাপানে গেলেন, ঝড় বৃষ্টি মৃত্যুর ঝুঁকি নিয়ে। জাপানে গিয়ে তিনি 60,000 ভারতীয় যুদ্ধবন্দীকে জড়ো করলেন, যারা ইংরেজদের হয়ে লড়তে কি বাধ্য হয়েছিল। সুভাষ ওদের সামনে দাঁড়িয়ে বললেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। জন্ম হলো আজাদ হিন্দ ফৌজ বা আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। নিজস্ব ব্যাংক, নিজস্ব স্টাম্প ও নিজস্ব সরকার। উনি নারী শক্তিকেও অনেক সম্মান দিয়ে বলেছিলেন। উনি নারীদের বা মেয়েদের জন্য তৈরি করলেন রানী ঝাঁসি রেজিমেন্ট। ক্যাপ্টেন লক্ষ্মী সৈগল ছিলেন এর কমান্ডার। ইংরেজরা ভয় পেয়ে গেল। ওরা বুঝলো যে এবার ভারত হাত থেকে বেরিয়ে যাবে। সৈন্যরা কি শপথ নিচ্ছে জয় হিন্দ স্লোগানে। লাস্ট এবং চতুর্থ অধ্যায়ে আমরা জানব সেই রহস্যময় ঘটনা ও শিক্ষা। প্রশ্ন, নেতাজি কি মরেছেন? সালটা 18 আগস্ট 1945। তাইওয়ানে প্লেন ক্রাশ। সরকার বলল নেতাজি মারা গেছেন, কিন্তু 80 বছর পরেও এটা কেউ মানতে চান না বা বিশ্বাস করতে চান না। গুমলামি বাবা, তারপর দেওয়ালি বাবা, কতই না গল্প শোনা যায়। তবে নেতাজি যে মরেছেন কিনা জানি না, কিন্তু তিনি মরেননি, কারণ প্রতিটি ভারতীয়র বুকে তিনি এখনও বেঁচে আছেন। তো বন্ধুরা, উনি আমাদের বা নেতাজি আমাদের 3টি শিক্ষা দিয়ে গেছেন। নাম্বার 1, যে আপোষ করো না। নাম্বার 2, টিম তৈরি করো। নাম্বার 3, লক্ষ্য অনেক বড় রাখো। জয় হিন্দ, বন্দে মাতরম। দুষ্টু নরেন থেকে নরেন্দ্রনাথ। নরেন ছোটবেলায় যা করতো শুনলে তোমার মাও বলবে এই ছেলে নষ্ট হয়ে যাবে। নরেন গাছে চড়ে বসে থাকতো ঘন্টার পর ঘন্টা। মা ডাকতো ভাত খেতে, নরেন বলতো ভাত, আগে ঈশ্বর দেখি, তারপর ভাত খাবো মা। পাড়ার ছেলেরা ওকে হনুমান বলে খ্যাপাতো, কারণ নরেন এক লাফে 5 কিংবা 10 ফুট ডিঙিয়ে যেতে পারত। শরীরও ছিল কি শক্তমোক্ত,
মাথায় আগুন ছিল। কলেজে পড়তে গিয়ে নরেন একটাই প্রশ্ন করতেন স্যারদের কাছে, কি আপনি কি ঈশ্বর দেখেছেন? সব স্যাররা হাসতো, বলতো বই পড়ো, দর্শন পড়ো। নরেন বলতো, আমি দর্শন চাই না, আমি প্রমাণ চাই। আর এই প্রমাণ চাই জেদটায় ওকে দক্ষিণেশ্বর টেনে নিয়ে গেল। রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে সাক্ষাৎ হলো। গুরু চিনে নিল শিষ্যকে, আর শিষ্য চিনে নিল গুরুকে। তো এখান থেকে আমরা কি শিখলাম? আমরা এটাই শিখলাম যে কি প্রশ্ন করতে ভয় পেও না, প্রশ্ন করতে শেখো। এবার আমরা দ্বিতীয় অধ্যায়ে জানব পায়ে হেঁটে ভারত দর্শন। গুরু রামকৃষ্ণদেব মারা গেলেন। নরেনের মাথায় আকাশ ভেঙে পড়ল। বন্ধুরা বলল, এবার সংসারী হ, বিয়ে কর, চাকরি কর। নরেন হাসল, গেরুয়া কাপড় পরল, নাম দিল বিবেকানন্দ, মানে বিবেক প্লাস আনন্দ, বিবেকানন্দ। তারপর পায়ে হেঁটে বেরিয়ে পড়ল। কাশ্মীর থেকে কন্যাকুমারী 5টা বছর, কখনো রাজার প্রসাদে ঘুমোতো, আবার কখনো বা শ্মশানে। এরপর সিদ্ধান্ত নিল, আমাকে পশ্চিমে যেতে হবে। ওদের বিজ্ঞান আমরা নেব, আর আধ্যাত্মিকতা ওদের দেব। এবার আমরা জানব তৃতীয় অধ্যায়ে শিকাগো ধর্ম সম্মেলনে বাজিমাত। সময়টা 11ই সেপ্টেম্বর 1893। শিকাগো হলে 7,000-এরও বেশি মানুষ। সবাই স্যুট টাই পরে বসে আছে। একের পর এক বক্তা আসছে, 20 মিনিট করে বকবক করে যাচ্ছে। শেষে ডাক পড়ল ভারত থেকে আসা এক সন্ন্যাসীর, নাম বিবেকানন্দ। স্বামীজি মঞ্চে উঠলেন, ঘামছেন, বুক ধড়ফড় করছে। মনে মনে মা শারদাকে ডাকলেন। তারপর মুখ খুললেন, বললেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা। পুরো হল 2 সেকেন্ড সবাই চুপ। তারপর 2 মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি দিলেন। 7,000-এরও বেশি আমেরিকান দাঁড়িয়ে গেলেন। কেন জানেন? কারণ 20 বছর ধরে ওরা শুনেছে যে হিন্দু মানে কুসংস্কার, আর এই মানুষটা এসে বলল, আমি তোমাদের ভাই। স্বামীজি বললেন, আমরা শুধু সহ্যই করি না, আমরা সব ধর্মকে আপন করে নেই। যেমন নদী সব জলকে সাগরে মেশায়, ঠিক তেমনই। সেদিন আমেরিকার খবরের কাগজে লেখা হলো, দ্য সাইক্লোনিক হিন্দু মঙ্ক, মানে ঘূর্ণিঝড় সন্ন্যাসী। মাত্র 30 বছর বয়সে গোটা পৃথিবীকে জয় করে নিলেন, শুধু সত্য আর ভালোবাসা দিয়ে। অধ্যায় 4। এই অধ্যায়ে আমরা জানব ফিরে আসা ও শেষ শিক্ষা। আমেরিকা জয় করে স্বামীজি দেশে ফিরলেন। সারা ভারত ওনাকে রাজার মতো করে বরণ করলেন। কিন্তু স্বামীজি রাজা হতে আসেননি। উনি বললেন, আমি দরিদ্র নারায়ণের সেবক। উনি বেলুড় মঠ বানালেন, ছাত্র তৈরি করলেন। বললেন, আগে পেট, তারপর ধর্ম। সবাইকে আপন করে নিতে বললেন। মাত্র 39 বছর বয়সে 4 জুলাই 1902 সালে রাত 9টায় ধ্যানে বসলেন, আর উঠলেন না। এমন একজন মহান দার্শনিক ব্যক্তি, উনি মাত্র 39 বছর বয়সে যা যা করে গেছেন দেশের জন্য, তা সত্যি গর্বিত। আমরা কি সেটা 100 বছরেও পারবো? জয় স্বামীজি, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। ভিডিওটি তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভালো থেকো।